সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা জিলা স্কুল অনলাইন ক্লাস ধারাবাহিকতায় তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আমি গোপাল দত্ত চৌধুরী, সহকারী শিক্ষক, কুমিল্লা জিলা স্কুল। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে। যদিও অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস অ্যাসিড, ক্ষারক ও লবণ অধ্যায় নিয়ে আলোচনা করব। যদিও ক্লাসটা অষ্টম শ্রেণীর, এটা নবম এবং দশম শ্রেণীর রসায়নের একটি অধ্যায় অ্যাসিড ক্ষারক সমতাকে সাপোর্ট করবে। তাহলে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ক্লাসটা একটু মনোযোগ দিয়ে শুনবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যাসিড, ক্ষারক এবং লবণের সংজ্ঞা নিয়ে আলোচনা করব, অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব, প্রোটন কি, প্রোটন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে দেখো বোর্ডে কতগুলো অ্যাসিডের নাম এবং সংকেত আমি লিখেছি। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, নাইট্রিক অ্যাসিডের সংকেত HNO3, সালফিউরিক অ্যাসিডের সংকেত H2SO4, ইথানোয়িক অ্যাসিডের সংকেত CH3COOH, সাইট্রিক অ্যাসিডের সংকেত C6H8O7, টার্টারিক অ্যাসিডের সংকেত C4H6O6, অক্সালিক অ্যাসিডের সংকেত C2H2O4, অ্যাসকর্বিক অ্যাসিডের সংকেত C6H8O6, মেলিক অ্যাসিড এর সংকেত হচ্ছে C4H6O5 এবং ল্যাকটিক অ্যাসিডের সংকেত হচ্ছে C3H6O3। অ্যাসিডের সাথে আমরা পরিচিত, নামগুলোর সাথে আমরা পরিচিত। এখন আসো এই প্রথম তিনটি অ্যাসিড ছাড়া, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড ছাড়া বাকি অ্যাসিডগুলো আমরা খাই। কিভাবে খাই? যেমন ইথানোয়িক অ্যাসিড, যার নাম হচ্ছে বাণিজ্যিক নাম, বা আমরা সচরাচর ইথানোয়িক অ্যাসিডকে ভিনেগার হিসেবে চিনি, রান্নার কাজে ব্যবহৃত হয়ে থাকে। সাইট্রিক অ্যাসিড কমলা লেবু, লেবু ইত্যাদিতে পাওয়া যায়। টার্টারিক অ্যাসিড তেঁতুলের মধ্যে বিদ্যমান। অক্সালিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, মেলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড এই জিনিসগুলো বিভিন্ন খাদ্যদ্রব্যের মধ্যে আমরা পেয়ে থাকি, অর্থাৎ টক জাতীয় খাদ্যদ্রব্যের মধ্যে আমরা এগুলো পেয়ে থাকি। এখন আসো তাহলে অ্যাসিড কাকে বলে। দেখো এই প্রথম চারটা অ্যাসিডের পাশে আমি তীর চিহ্ন দিয়ে এগুলোর সাথে পানি যোগ করে দিলাম। পানি যোগ করে দেওয়ার ফলে HCl বিযোজিত হয়, অর্থাৎ ভেঙে যায়। ভেঙে হাইড্রোজেন আয়ন এবং ক্লোরাইড আয়ন তৈরি করে। নাইট্রিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং নাইট্রেট আয়ন তৈরি করে। সালফিউরিক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং সালফাইড আয়ন তৈরি করে। ইথানোয়িক অ্যাসিড ভেঙে হাইড্রোজেন আয়ন এবং অ্যাসিটেট আয়ন তৈরি করে বা ইথানয়েড আয়ন তৈরি করে। এই H+ কে প্রোটন বলা হয়। H+ কে কিভাবে প্রোটন বলা হয়? এই জায়গায় দেখো, যেমন এখানে এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন অপসারণ করলে হাইড্রোজেনকে পরমাণুতে না থেকে সে ধনাত্মক আয়নে পরিণত, অর্থাৎ H+ এ পরিণত হয়। এখন H+ কে কেন প্রোটন বলা হয়? আমরা জানি হাইড্রোজেনের মধ্যে একটি ইলেকট্রন এবং একটি প্রোটন বিদ্যমান। তাহলে একটি ইলেকট্রন যদি চলে যায়, হাইড্রোজেনের মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি থাকে, অর্থাৎ হাইড্রোজেনের ইলেকট্রনের তুলনায় হাইড্রোজেনে একটি প্রোটন অতিরিক্ত থাকে। সেই কারণে H+ কে প্রোটন বলা হয়, অর্থাৎ H+ বলতে প্রোটন বোঝানো হয়। তাহলে আসো আমরা এবার অ্যাসিডের সংজ্ঞায় যাব। অ্যাসিডের সংজ্ঞা। অ্যাসিডের সংজ্ঞা আমরা কিভাবে দিতে পারি? যে এখানে আমি দেখিয়েছিলাম, যেমন HCl পানির উপস্থিতিতে হাইড্রোজেন এবং ক্লোরাইড আয়ন
HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড হাইড্রোজেন আয়ন এবং নাইট্রেট আয়নে পরিণত হয়। সালফিউরিক অ্যাসিড H2SO4 পানির উপস্থিতিতে হাইড্রোজেন এবং সালফার আয়নে পরিণত হয়। CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড পানির উপস্থিতিতে H+ প্রোটন বা ইথানয়েড আয়নে পরিণত হয়। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞা এভাবে দিতে পারি, এরা প্রত্যেকেই যৌগ HCl HNO3 H2SO4 CH3COOH এবং এর আগে যে সংকেতগুলো আমরা দেখিয়েছিলাম প্রত্যেকটি হচ্ছে অ্যাসিড, তারা যৌগ। তাহলে এই যৌগগুলোর মধ্যে দেখো প্রত্যেকটি যৌগের মধ্যে হাইড্রোজেন এর উপস্থিতি কমন, কিন্তু হাইড্রোজেন 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 প্রত্যেকটিতে হাইড্রোজেন উপস্থিতি বাধ্যতামূলক, অর্থাৎ অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন অবশ্যই উপস্থিত থাকবে। এখানে হাইড্রোজেন উপস্থিত থেকে কি করবে, তাহলে এই যৌগগুলো পানির সংস্পর্শে এসে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন H+ তথা প্রোটন সৃষ্টি করে। তাহলে আমরা অ্যাসিডের সংজ্ঞা বলতে পারি যে সকল যৌগ জলীয় দ্রবণে আমরা যদি আরেকটু ভাবে লিখি, যে সকল যৌগে এক বা একাধিক হাইড্রোজেন উপস্থিত থাকে, এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু বিদ্যমান এবং জলীয় দ্রবণে এরা H+ বা প্রোটন সৃষ্টি করতে পারে। তাদেরকে অ্যাসিড বলে। এখন আসো উৎস অনুসারে অ্যাসিড দুই ধরনের, অজৈব অ্যাসিড এবং জৈব অ্যাসিড। এখানে উদাহরণ হিসেবে আমি যে অ্যাসিডগুলোর কথা উল্লেখ করেছিলাম তার মধ্যে প্রথম তিনটি অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড হচ্ছে অজৈব অ্যাসিড, আর বাকি অ্যাসিডগুলো সবগুলো হচ্ছে জৈব অ্যাসিড, অর্থাৎ এগুলো বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত অ্যাসিড। এই উদ্ভিদ এবং প্রাণী থেকে প্রাপ্ত অ্যাসিড সমূহকে আমরা খাবার হিসেবে গ্রহণ করে থাকি, অর্থাৎ জৈব অ্যাসিডগুলো আমরা খেতে পারি কিন্তু অজৈব অ্যাসিডগুলো খেতে পারি না। অজৈব অ্যাসিডগুলো হচ্ছে অত্যন্ত তীব্র অ্যাসিড আর জৈব অ্যাসিডগুলো হচ্ছে দুর্বল অ্যাসিড। তাহলে এবার অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব। অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার আগে আমরা ক্ষারক, ধাতু এবং অধাতু এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। লবণ কাকে বলে এগুলো নিয়ে আলোচনা করব। তো বোর্ডের দিকে খেয়াল করো, লিথিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম,
ক্যালসিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, পটাশিয়াম। এরা প্রত্যেকেই ধাতু। অ্যাসিডের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার জন্য তোমাদের এই কয়টি ধাতু সম্পর্কে ধারণা থাকাই যথেষ্ট। তাহলে এই ধাতুগুলো তোমরা এরা মনে রাখবে, এরা প্রত্যেকেই ধাতু, এগুলো খেয়াল রাখবে। এছাড়া এবার আসো আমরা যাব ক্ষারক কাকে বলে। দেখো এই ধাতুগুলোর সাথে যদি অক্সিজেন দিয়ে দিই, লিথিয়াম অক্সাইড, Li2O, সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, আয়রন 2 অক্সাইড, কপার 2 অক্সাইড, জিঙ্ক অক্সাইড। আবার ধরো যদি অ্যালুমিনিয়ামের কথা আমরা বলি, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। আবার যদি এদের সাথে হাইড্রোক্সাইড যুক্ত করে দিই, LiOH, লিথিয়াম হাইড্রোক্সাইড, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, KOH, পটাশিয়াম হাইড্রোক্সাইড, MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, FeOH2, আয়রন 2 হাইড্রোক্সাইড, CuOH2, কপার 2 হাইড্রোক্সাইড, ZnOH2, জিঙ্ক হাইড্রোক্সাইড, KlOH3, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। বলছিলাম এই পদার্থ সমূহ হচ্ছে ধাতু। ধাতুর সাথে যখন অক্সিজেন যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাদেরকে বলা হয় অক্সাইড, ধাতব অক্সাইড। ধাতুর সাথে অক্সিজেন যুক্ত হয়ে যে সকল যৌগ গঠন করে তাদেরকে বলা হয় ধাতব অক্সাইড বা ধাতুর অক্সাইড। আবার ধাতুর সাথে হাইড্রোক্সাইড যুক্ত হয়ে যে যৌগ গঠন করে তাদেরকে বলা হয় ধাতব হাইড্রোক্সাইড বা ধাতুর হাইড্রোক্সাইড। তাহলে এরা ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। তাহলে ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড সমূহকে বলা হয় ক্ষারক। তাহলে তোমরা খাতায় লিখে নাও, ক্ষারকের সংজ্ঞা হচ্ছে ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড সমূহকে ক্ষারক বলে। এবার আসো এখান থেকে এই ক্ষারক দিয়ে ক্ষার আমরা লিখব। বলা আছে যে সকল ক্ষারক পানিতে দ্রবণীয় তাদেরকে ক্ষার বলে। এখন আমি মুছে দিব, এই জিনিসগুলো মুছে দিলাম। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এই তিনটে জিনিস রেখে দিলাম। এই তিনটা ক্ষারক পানিতে দ্রবণীয় এবং এরা অ্যাসিড যেভাবে পানির উপস্থিতিতে হাইড্রোজেন আয়ন বা প্রোটন সৃষ্টি করে, এরা পানির উপস্থিতিতে হাইড্রোক্সিল আয়ন অর্থাৎ OH- সৃষ্টি করে। যে সকল ক্ষারক পানিতে দ্রবণীয় এবং পানির উপস্থিতিতে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে তাদেরকে বলা হয় ক্ষার। তাহলে তোমরা ক্ষারের সংজ্ঞাটা লিখে নাও। যে সকল ক্ষার পানিতে দ্রবণীয় এবং পানির উপস্থিতিতে হাইড্রোক্সিল আয়ন বা OH- সৃষ্টি করে তাদেরকে ক্ষার বলে। এবার আসো
কার্বনেট লবণ, কার্বনেট লবণ। আমরা ইতিপূর্বে বিভিন্ন যৌগমূলক সম্পর্কে আলোচনা করেছিলাম। যৌগমূলকগুলো একাধিক মৌলের একাধিক পরমাণু একটি গ্রুপ গঠন করে, যা একটি আয়নের ন্যায় আচরণ করে, তাদেরকে যৌগমূলক বলে। এই যৌগমূলক এবং অধাতু সমূহ কোন ধাতুর সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে, আবার বলছি ঋণাত্মক যৌগমূলক এবং আগে আমরা লবণ নিয়ে আলোচনা করি। লবণ ধাতু যোগ অধাতু, লবণ। ধাতু যোগ ঋণাত্মক যৌগমূলক, সমান লবণ। আবার ধনাত্মক যৌগমূলক যোগ অধাতু, তাও লবণ। আবার যদি ধনাত্মক যৌগমূলক প্লাস ঋণাত্মক যৌগমূলক, লবণ। কিভাবে হয় যদি আমরা উদাহরণ হিসেবে আলোচনা করি, ধাতু যোগ অধাতু, যেমন সোডিয়াম এবং ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড একটি লবণ। ধাতু এবং ঋণাত্মক যৌগমূলক, যেমন ধরো ক্যালসিয়াম, তার সাথে ঋণাত্মক যৌগমূলক অর্থাৎ কার্বনেট মূলক CO3, এটি একটি লবণ। ধনাত্মক যৌগমূলক যেমন অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম আয়ন, তার সাথে যদি একটি অধাতু যেমন ক্লোরিন যুক্ত করে দিই, অ্যামোনিয়াম ক্লোরাইড একটি লবণ। ধনাত্মক যৌগমূলক অ্যামোনিয়াম, তার সাথে ঋণাত্মক যৌগমূলক যদি নাইট্রেট যুক্ত করে দিই NO3, সেটি একটি লবণ। তার মানে হচ্ছে লবণের দুটি অংশ থাকে, একটি ধনাত্মক অংশ এবং একটি ঋণাত্মক অংশ, এবং ধনাত্মক অংশটুকু যৌগের প্রথম অংশে অবস্থান করে আর ঋণাত্মক অংশটুকু যৌগের শেষের অংশে অবস্থান করে। এইভাবে যে লবণের মধ্যে এই CO3 যুক্ত থাকে, যে লবণের শেষাংশে এই কার্বনেট মূলক যুক্ত থাকে, তাদেরকে বলা হয় কার্বনেট লবণ। এবার আসো হাইড্রোজেন কার্বনেট লবণ কাকে বলে। এটার পরিবর্তে যদি আমরা হাইড্রোজেন কার্বনেট লিখি, হাইড্রোজেন কার্বনেট লবণ, তার মানে ধরো সোডিয়ামের সাথে HCO3 যুক্ত করে দিলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তাহলে এটা একটা হাইড্রোজেন কার্বনেট লবণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আসো এইবার অ্যাসিডের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করি। প্রথমেই বলেছি অ্যাসিড টক স্বাদযুক্ত। শুরুতে আমরা বলেছিলাম অ্যাসিড হচ্ছে টক জাতীয় যে সকল খাবার খাই, প্রত্যেকটি টক জাতীয় খাবারের মধ্যে অ্যাসিড বিদ্যমান। এই অ্যাসিডগুলো হচ্ছে জৈব অ্যাসিড, অর্থাৎ অ্যাসিড, তাহলে আমরা বলতে পারি অ্যাসিড টক স্বাদযুক্ত। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। লিটমাস কাগজ বা লিটমাস পেপার এক ধরনের
নির্দেশক বা ইন্ডিকেটর। নীল লিটমাস পেপারকে যদি কোনো অ্যাসিড দ্রবণে প্রবেশ করানো হয় তাহলে লিটমাস পেপারটা তার বর্ণ পরিবর্তন করে লাল বর্ণে পরিণত হয় এবং এই লাল বর্ণ দ্বারা অ্যাসিডকে নির্দেশিত করে, যেই কারণে লিটমাস পেপারকে বলা হয় নির্দেশক বা ইন্ডিকেটর। এরপর একটা ধাতুর সাথে বিক্রিয়া লবণ ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আমরা অ্যাসিড যেমন HCl এর কথা যদি আমরা ধরি, অ্যাসিড তার সাথে ধাতু যেমন ধরো ক্যালসিয়াম ধাতু যদি আমরা বলি তাহলে লবণ, তোমরা বলছি ধাতু এবং অধাতু অংশ হচ্ছে লবণ, তাহলে ধাতুটা যদি আমরা এখানে লিখে দিই আর অধাতু অংশ Cl। এখন আসো এই ক্লোরিনের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2, যে কারণে দুটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড গঠন করবে আর কমন উৎপাদক হচ্ছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে H2। তাহলে হাইড্রোজেন গ্যাস। এখন যদি আমি এটাকে সমতা বিধান করে এখানে দুই আরেকটি উদাহরণে যাই, যদি লিখলাম নাইট্রিক অ্যাসিড HNO3 ধাতু যেমন ধরো সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করানো হবে, তাহলে হাইড্রোজেন গ্যাস কমন উৎপাদক, তাহলে হাইড্রোজেন গ্যাসটা লিখে ফেললাম। তাহলে লবণটা কি হবে, তাহলে বাকি রইল কি এখানকার এই ধাতু, তাহলে প্রথম অংশ লবণের প্রথম অংশ ধাতু, দ্বিতীয় অংশ আমরা বলছি কি অধাতু বা ঋণাত্মক যৌগমূলক। তাহলে NO3 সোডিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন গ্যাস। এখন সমতা বিধান করার জন্য দুটি হাইড্রোজেন পরমাণু, তাহলে এখানে আমরা 2 অণু নাইট্রিক অ্যাসিড নেব, সোডিয়াম তাহলে এখানেও 2 নিতে হবে, আমাদের এই জায়গায়ও 2 নিতে হবে, এটা সমতা বিধান। একইভাবে ধরো যদি সালফিউরিক অ্যাসিডের কথা আমরা ধরি H2SO4 ম্যাগনেসিয়াম ধাতু, তাহলে কমন উৎপাদক H2 হাইড্রোজেন গ্যাস। লবণ কিভাবে হবে, এখানকার ধাতুর Mg আর অধাতুর SO4, সালফেটের দুজনই 2, ম্যাগনেসিয়ামের দুজনই 2, এখানে আর সমতা বিধান করার প্রয়োজন নেই। তাহলে আমাদের প্রথম বৈশিষ্ট্য, দ্বিতীয় বৈশিষ্ট্য, তৃতীয় বৈশিষ্ট্য চলে গেল। এবার আসো চতুর্থ বৈশিষ্ট্য, বলছে কার্বনেট বা হাইড্রোজেন কার্বনেট লবণের সাথে বিক্রিয়া লবণ, পানি ও কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন করে। তাহলে অ্যাসিড দেখো HCl, প্রথম যে কোনো একটা অ্যাসিড আমরা নিলাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, কার সাথে কার্বনেট লবণ যদি ধরি সোডিয়াম কার্বনেট লিখলাম NO2CO3, লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড, পানি লিখে নিলাম, কার্বন ডাই অক্সাইডও লিখে নিলাম, বাকি রইল লবণ। তাহলে পূর্বেই বলেছি লবণ বলতে কি ধনাত্মক অংশ এবং ঋণাত্মক অংশ। তাহলে এখানে ধনাত্মক হচ্ছে সোডিয়াম, এখানকার HCl, সোডিয়াম ক্লোরাইড, পানি এবং কার্বন ডাই অক্সাইড। এখন আসো এখানে সমতা বিধান হয়েছে কি সোডিয়াম 2 পরমাণু, এদিকে 1 পরমাণু, তাহলে এখানে যদি আমি 2 নিই, তাহলে ক্লোরিন এখানে 2 পরমাণু হয়ে যায়, এখানে 1 পরমাণু, তাহলে এখানে যদি 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিই, তাহলে ক্লোরিন এবং সোডিয়ামের সমতা বিধান হয়। তাহলে হাইড্রোজেন 2 পরমাণু, এখানে 2 পরমাণু হাইড্রোজেন, অক্সিজেন এখানে 3 পরমাণু, পানির সাথে 1 পরমাণু, অক্সিজেনের সাথে 2 পরমাণু। একইভাবে ধরো নাইট্রিক অ্যাসিড যদি আমরা নিই HNO3 নাইট্রিক অ্যাসিড, তার সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, পানি H2O এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস হচ্ছে কমন উৎপাদক। এখান থেকে তাহলে বাকি অংশ কি সোডিয়াম আর এখানকার NO3, তাহলে NaNO3 সমতা বিধান হয়েছে কি আমরা দেখে নেব। সোডিয়াম 1 পরমাণু, 1 পরমাণু, নাইট্রেট NO3 ঠিক আছে, হাইড্রোজেন 1 1 2 2 পরমাণু, অক্সিজেন 1 2, ঠিক আছে। এবার আসো যদি
সালফিউরিক অ্যাসিড নিই H2SO4, তার সাথে ক্যালসিয়াম কার্বনেট নিলাম H2O প্লাস CO2 কার্বন ডাই অক্সাইড। তাহলে বাকি অংশ এখানে ক্যালসিয়াম আর এখানে সালফেট অর্থাৎ CaSO4। সমতা বিধান আছে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের চতুর্থ বৈশিষ্ট্য আমরা শেষ করলাম, অর্থাৎ যে কোনো অ্যাসিড কার্বনেট জাতীয় লবণ বা হাইড্রোজেন কার্বনেট জাতীয় লবণের সাথে বিক্রিয়ায় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে। নেক্সট সর্বশেষ বৈশিষ্ট্য, ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। এই বিক্রিয়ার সাথে আমরা পূর্বেই পরিচিত, আমরা এটা বলেছিলাম এটা প্রশমন বিক্রিয়া। বিপরীতধর্মী যৌগসমূহ অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারক পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে, এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। তাহলে অ্যাসিড ধরো হাইড্রোক্লোরিক অ্যাসিড, তার সাথে ক্ষারক ক্যালসিয়াম অক্সাইড নিলাম, এটা ধাতুর একটা অক্সাইড, এই কারণে ক্ষারক, বিক্রিয়া করে লবণ এবং পানি। H2 আমরা লিখে নিই, লবণটা কি হবে ক্যালসিয়াম এবং ক্লোরিন, CaCl2, যেহেতু ক্লোরিনের যোজনী 1 ক্যালসিয়ামের যোজনী 2, তাহলে দুটি ক্লোরিন পরমাণু একটি ক্যালসিয়াম পরমাণুর সাথে যুক্ত হবে। তাহলে সমতা বিধান করলে আমাদের এখানে 2 অণু হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে হবে CaCl2H2। সালফিউরিক অ্যাসিড দিয়ে H2SO4। যদি একটা ক্ষারক নিয়ে আমরা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এটা একই সাথে ক্ষারক এবং ক্ষার, কারণ এই পটাশিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে পানিতে দ্রবীভূত এবং দ্রবীভূত হয়ে হাইড্রোক্সিল আয়ন সৃষ্টি করে। লবণ এবং পানি, পানি কমন উৎপাদন প্রত্যেক বিক্রিয়ার ক্ষেত্রে। লবণটা পটাশিয়ামের সাথে সালফেট যুক্ত হবে, পটাশিয়ামের যোজনী 1 সালফেটের যোজনী 2, সুতরাং 2 পরমাণু পটাশিয়াম একটি সালফেট মূলকের সাথে যুক্ত হবে, পটাশিয়াম সালফেট। তাহলে সমতা বিধান করার জন্য 2 অণু পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নিই, তাহলে এখানে 2 অণু তাহলে 2 অণু পানি। নেক্সট আসো, আমরা একটি জৈব অ্যাসিড যদি নিই CH3COOH। এখানকার এই জৈব অ্যাসিডগুলোতে এক বা একাধিক COOH মূলক যুক্ত থাকবে। এই COOH মূলকের যুক্তে এরা অ্যাসিড, এই COOH এর এই হাইড্রোজেন পরমাণুটা অপসারিত হয়। তাহলে অর্থাৎ আমরা যে অ্যাসিডগুলো উদাহরণ হিসেবে দিয়েছিলাম মেলিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড ইত্যাদি, এদের মধ্যে এক বা একাধিক COOH মূলক উপস্থিত থাকে। এটার সাথে একটি ক্ষার যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা নিই, বিক্রিয়া করে CH3COO এই হাইড্রোজেনটা অপসারিত হবে Na এবং পানি। এটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড, এই লবণটার নাম হচ্ছে সোডিয়াম ইথানয়েড। এদের আরেকটা উদাহরণ যদি আমরা নিই CH3COOH, ধরো ম্যাগনেসিয়াম অক্সাইড নিলাম, CH3COO এই হাইড্রোজেন অপসারিত হবে, কিন্তু ম্যাগনেসিয়ামের যোজনী 2, সুতরাং সে দুইটা হাইড্রোজেনকে অপসারিত করতে হবে, এই কারণে 2 অণু ইথানোয়িক অ্যাসিড নিতে হবে। তাহলে CH3COO2Mg ম্যাগনেসিয়াম ইথানয়েড আর H2O পানি উৎপন্ন হবে। এই ধরনের বিক্রিয়াগুলোকে প্রশমন বিক্রিয়া বা নিরপেক্ষ বিক্রিয়া বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা,
আশা করি তোমরা আজকের এই ক্লাসটা ভালোভাবে উপভোগ করতে পেরেছো। অ্যাসিড এবং অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে কোনো সমস্যা আশা করি থাকার কথা না। যদি থাকে তাহলে তোমরা ইনবক্সে আমার সাথে যোগাযোগ করবে। ধন্যবাদ সবাইকে।